জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে মিছিলের সামনের সারিতে ছিলেন এদেশের নারীরা। নতুন বাংলাদেশ নির্মাণে তাদের সমান অংশগ্রহণের প্রতিশ্রুতি দেয়া হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের সবচেয়ে কম প্রার্থী করেছে রাজনৈতিক দলগুলো। এদিকে কর্মজীবী নারীকে ক্রমাগত হেয় করে বক্তব্য দিচ্ছেন একটি দলের নেতাকর্মীরা। শুধু তাই না, সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানাভাবে নারীরা টার্গেট হচ্ছেন। কিন্তু কেন? এ নিয়েই আমাদের আজকের বার্তাকক্ষ। প্রিয় দর্শক, সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তাকক্ষে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি বায়েজিদ আহমেদ। আজ আমাদের আলোচনার বিষয় নারীরাই কেন বারবার টার্গেট হচ্ছেন। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। ডক্টর রিপন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন নারীরাই কেন বারবার টার্গেট হচ্ছেন, আপনার কি মনে হয়? আমাদের রাষ্ট্রে এবং সমাজে নারীরা যে খুব অগ্রসর অবস্থা আছে সেটা তো বলা যাবে না। তো এই যে সাংস্কৃতিক বৈচিত্র্যতার মধ্যে নারীদের যেভাবে এগিয়ে যাওয়া উচিত ছিল, সেই ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলো নারীদেরকে সেভাবে প্রমোট করা হয়নি। যদিও বাংলাদেশে দুজন নারী প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন, একটা ফেক পার্লামেন্ট হলো, পার্লামেন্টে একজন নারী স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পুলিশে আপনি নারী সদস্য দেখতে পাবেন, সেনাবাহিনীতে নারী কর্মকর্তাও আমরা দেখতে পাই। তো এই সমস্ত বিষয়গুলো তো আছে বটে, কিন্তু রাজনীতিতে নারীদের যে এম্পাওয়ারমেন্টটা বা ওভারঅল ফ্যামিলিতে বলেন, সোসাইটিতে বলেন, রাষ্ট্রে বলেন, নারীদের তো একটা ক্ষমতায়নের একটা ব্যাপার থাকে, তাই না? তো নারীরা যখন আপনার এম্পাওয়ার্ড হয় না, তখন তো নেচারালি তারা বুলিংয়ের শিকার হয়, তারা হয়রানির সম্মুখীন হন, অথবা নানা ধরনের বিদ্রুপের সম্মুখীন হন, কটুকথার সম্মুখীন হন। বাট সেটা তো হওয়া উচিত ছিল না। আপনি অতি সাম্প্রতিক কালের ঘটনাই যদি বলি, একেবারেই যে 24-এর 5ই অগাস্টে যে বাংলাদেশে একটা গণঅভ্যুত্থান সূচিত হলো, মানে লড়াইটা তো দীর্ঘ 17 বছরের, বাট এটা সমাপ্তি তো সেখানে তো নারীরা সামনের সারিতে ছিলেন। সেই কথাটি আমি বলছি, নারী শুধু সামনের কাতারই ছিলেন না, তাদের অনেকের ভূমিকা ছিল অত্যন্ত প্রণিধানযোগ্য। আমি তো একটি মেয়ের কথা, একেবারে আমাদের কন্যা সমতুল্য একটা মেয়ের কথা, আমার মানে তার ছবিটা আমার চোখের সামনে ভাসে। পুলিশ ছাত্রদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে প্রিজন ভ্যানে, একটা হ্যাংলা কৃষকায় একটি তরুণী ছাত্রী, বিশ্ববিদ্যালয়ের সম্ভবত। তো পুলিশ প্রিজন ভ্যানের সামনে সে ওটাকে প্রতিরোধ করার চেষ্টা করছে। তার যে that was the symbol of the movement. Oh yes, এটা সে খুব জানে যে এত বড় একটা মানে যান্ত্রিক প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে এটাকে ঠেকিয়ে সে রাখতে পারবে না। আন্তর্জাতিক গণমাধ্যমে ওই ছবিটি কিন্তু বিশেষ ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, এবং ভীষণ নাড়া দেওয়ার মতো। আমি ছবিটা বারবার দেখেছি এবং আমার খুব ইচ্ছে ছিল যে মেয়েটিকে আমি সামনে থেকে দেখবো, আমাদের এই কন্যাটাকে সামনে থেকে দেখবো, এবং আমি তাকে দেখেছিও। এখন কথা হচ্ছে কি, এই যে মেয়েরা যে এই যে তাদের যে সাহস, এমনকি মুক্তিযুদ্ধ ছিল, 52 ভাষা আন্দোলনে ছিল, 69 গণঅভ্যুত্থানে ছিল, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়তে না ছিল। তো সুতরাং তাদেরকে আন্ডারমাইন মানে করাটা খুবই দুঃখজনক। একটা নারীর তো নানাবিধ চরিত্র থাকে, নহকন্যা, নহমাতা, নহবধূ, তার নানান, সে শুধুই মানে কন্যাই নন, তিনি শুধু মাতাই নন, তিনি শুধু বধূ নন, তিনি শুধু ভগ্নী নন। একটা নারীর তো নানা রূপ থাকে, নানা চরিত্রে থাকে, তাই না? সুতরাং মানে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানে হেয় করা, অথবা অসম্মানজনক কথাবার্তা বলা তাদের সম্পর্কে, এটা তো একেবারেই মানে আপনার মানে কাম্য নয়। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশের রাজনৈতিক দলগুলো নারীদেরকে সেভাবে মানে আপনার এম্পাওয়ার্ড মানে করতে পারেনি, বা রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে তাদেরকে সেভাবে মানে খুব বিভিন্ন স্তরে তাদেরকে সেভাবে দেখা যায়নি। আপনি যদি বলেন মনোনয়নের বেলায়, যদি বলেন শুধু সরকারের তো নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়টি শুধু নারীর জন্য বরাদ্দ থাকবে তা তো না। আমরা যদি ভারতের দিকে পাশে, আপনি যে নারী মনোনয়নের কথা বললেন, আপনাকে দুঃখিত, আপনাকে একটু থামাচ্ছি। আপনি যেই দল বিলং করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলে মাত্র কতজন
10 জন নারীকে প্রার্থী হ্যাঁ, করেছে। মানে আপনি মানে বলতে পারেন প্রত্যাশিত সংখ্যাটা, মানে এটা ঠিক 3.5%। হ্যাঁ, প্রত্যাশিত শতকরা সংখ্যাটি হিসাবে। হয়তো সেটা তো দেওয়া সম্ভব। তবে এই বিএনপির ক্ষেত্রে কাছ থেকে কি না, এই এটা আশা করা যায়? এই ক্ষেত্রে আমার একটা অবজারভেশন হুম। আছে, আই মাস্ট সে একটা অবজারভেশন আছে। এটা তো মানে আপনার ঠিক দেয়ার বিষয় না, দেয়ার বিষয় না, নেয়ার বিষয় না, যে আমি একটা কোটা পূরণ করার জন্য কিছু নারীকে পদায়ন করলাম, কিছু মনোনয়ন দিলাম, এই বিষয়টা এরকম না। কিন্তু বিএনপিতে কি আপনি মনে করেন, একদম অনেস্টলি বলেন, হ্যাঁ, আমি যে honestly বুকে হাত বলি। দিয়ে না, যদি আমি বলেন একদম অনেস্টলি যে বলছি। বিএনপির মতো একটি দলে, যেই দলে গত 17 বছর আন্দোলনে তো নারীরা সামনের সারিতে ছিলেন, মার খেয়েছেন, তারপরে হচ্ছে জেলে গেছেন, তো মাত্র 10 জন কি এমপি ক্যান্ডিডেট হওয়ার যোগ্য? হয়তো আরো হতে পারতো, কিন্তু মাঠের রাজনীতিতে আমি যেটা বলি, মাঠের রাজনীতিতে তারা ঠিক ওই মাঠের মানে নির্বাচনী রাজনীতি আমি যেটা বলতে পুরুষের চাই। যে নির্বাচন করার জন্য পেশি শক্তি থাকতে হয়, মাসেল পাওয়ার না, না, থাকতে হয়, বিষয়টা টাকা থাকতে হয়, না, বিষয়টা সেক্ষেত্রে না, আপনাদের না, না, দলের নারীরা বোধহয় না, 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 কুলিয়ে বিষয়টা উঠতে না, পারেন। না, 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 বিষয়টা একেবারে এরকম না। আমি তো নির্বাচন, আমি নিজে জি। একটা মানে আমার দলের তরফে আমি তো প্রার্থী ছিলাম, মানে অর্থাৎ দল করি, প্রার্থিতাও তো আমি মানে কি বলে ছিল তো আমার এক ধরনের। জি। কিন্তু আমি অনেস্টলি বলি, একেবারে মানে আপনি বিলিভ ইট অর নট, আমি প্রায় 1.5 বছর শেখ হাসিনা আমলে তো আমি আসলে মানে নির্বাচন করা আমার কোনো আগ্রহই ছিল না, কারণ আমি জানি ওটার ফলাফল কি হবে। কিন্তু শেখ হাসিনার পতনের পরে, তার দুঃশাসনের অবসানের পরে আমি যখন প্রার্থী হয়েছিলাম, একেবারে আমি আমার প্রভু আল্লাহকে হাজির নাজির করে বলছি, বিলিভ ইট অর নট, আমার রাজনীতিতে অংশগ্রহণ, আমি অনেক বড় বড় সভা করেছি, জনগণকে সাথে নিয়ে জনকল্যাণমূলক প্রোগ্রাম, জনগণের অংশগ্রহণমূলক প্রোগ্রাম, জনস্বার্থ সংশ্লিষ্ট প্রোগ্রামগুলো আমি করেছি। বিশ্বাস করে আমার পকেট থেকে একটি কানা করিও ব্যয় করতে হয়নি। এটা একটা অবিশ্বাস্য বিষয়। আমি মানে প্রয়োজন বোধে একটা অনুষ্ঠান আপনি করেন, আমি খাত অনুযায়ী মানে বলতে পারবো। মানুষ অংশগ্রহণ করেছে, তারা যতটুকু খরচ হয়েছে তারা নিজেরা সবাই মিলে মানে মানে করেছে। আমার পকেটে হাত দিতে হবে, তারা জানে যে আমি কোন ধরনের রাজনীতি করি, তা করতে দেন। সুতরাং আমি মনে করি আমার কাছে একটা অভিজ্ঞতা, আমার যে একটু ছোট অভিজ্ঞতা, করে বলেন, আমরা মূল পয়েন্টে আসব। ছোট কথাই বলি, আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা আমি আমার পার্টির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে শেয়ার করেছিলাম। সেটা হচ্ছে নির্বাচনের টাকা তাদেরই লাগে যারা অনেক টাকার মালিক, এবং যারা টাকাকে অস্ত্র বানিয়ে, মানে টাকার উপর নির্ভর করে যারা রাজনীতি করতে চান, নির্বাচন করতে চান, তখন তাদের টাকা লাগে। আর যাদের টাকা নেই এবং প্রার্থী যদি ভালো থাকে, সে যদি জনবান্ধব হয়, প্রো পিপুল হয়, এবং যদি জনগণ মন মেনে নেয় যে প্রার্থী চুরি চামারি করবে না, দুর্বৃত্তপনা করবে না, দুর্বৃত্তদের প্রশ্রয় দেবে না, রাষ্ট্রের প্রতিটি পাই পয়সা ন্যায্যভাবে তার সময় খরচ হবে এবং তিনি তদারক করবেন, তার কাছে জনগণ 1 টাকাও চায় না, ভোটাররা টাকা চায়। আপনি কি মনে করেন আপনার পার্টির মধ্যে শৃঙ্খলা আছে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে? না, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তো নিঃসন্দেহে আপনার শৃঙ্খলা বলতে, কারণ আপনার দলের কিন্তু 79 জন এটা স্বতন্ত্র দাঁড়িয়েছেন, দলের যাদেরকে মধ্যে বিদ্রোহী প্রার্থী বলা হচ্ছে। হ্যাঁ, আমি স্বতন্ত্র বলি না তাদেরকে, আমি বিদ্রোহী তাদেরকে না, বলি। নির্বাচন কমিশনে কিন্তু বিদ্রোহী প্রার্থী বলে কোনো টার্ম নাই। না, নির্বাচন স্বতন্ত্র সদস্য হিসেবেই কিন্তু তারা কন্টেস্ট করছেন, তাদেরকে মিডিয়া বা সাধারণ মানুষ বা পার্টি থেকে বলা হচ্ছে বিদ্রোহী প্রার্থী। না, মিডিয়া সঠিকভাবে উল্লেখ করেছে, বরং নির্বাচন কমিশনে সে টার্মটি নেই বা তারা মানে লিপিবদ্ধ করেনি বলে তারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন। যেমন ধরুন একজন, আমি এই ব্যাখ্যাটা আপনি অন্য আরেকদিন দিয়েছেন। আপনাকে যদি আমি একদম এটার পিঠে প্রশ্ন করি, যে প্রথম আলোর একটা বিশ্লেষণ হয়েছে, সারা দেশে আপনাদের 79 জন নেতা, বিএনপি নেতা যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন, 72 জন, তার মধ্যে 40 জনের উপরে 40-42 জন নির্বাচনে ফ্যাক্টর হতে পারেন। আমি আমার কাছে সংখ্যাটা এরকম মনে হয়নি, টু টেল ভেরি ফ্র্যাঙ্কলি আমার কাছে এরকম মনে হয়নি। কারণ দিনের শেষে কিন্তু যারা দল করেন, সমর্থন করেন, তাদের কিন্তু নিজের দলের মার্কাটার প্রতি একটা ভালোবাসা থাকে, অবশ্যই ভালোবাসা থাকে। আমি আমার কন্যার কথা যদি বলি, সিম্পলি ছোট করে বলেন, আমরা মূল আলোচনায় থাকি। আমার কন্যার কথা যদি বলি, ও ঢাকা 12তে ভোটার হয়েছিল, মানে ও যখন রেজিস্ট্রেশনটা হয় অনেক আগে, তার ভোটার ঢাকায় 12তে হয়েছিল। এখন সে বিদেশে পড়াশোনার জন্য আছে। তো যখন সে 12তে ধানের শীষ দেখতে পেল না, মানে মার্কাতে, সে খুবই আপসেট যে বাবা ধানের শীষ কোথায়, আমি তো ধানের শীষ খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, মানে তার খুবই কষ্ট। আমরা বুঝতে পেরেছি। এখন যেই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে রাজনৈতিক মহলে, 12তে আপনার মানে জোটের প্রার্থী মনোনয়ন পেয়েছে। এখন দুটো বিষয়, একটা হচ্ছে জামায়াত ইসলাম নারী ইস্যুতে কোণঠাসা,
তাদের আমিরের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য এবং সবশেষে যে এক্স হ্যান্ডেলে দেয়া পোস্ট, যদিও তারা দাবি করছে এটা হ্যাক হয়েছে, সেটা নিয়ে এক ধরনের অস্বস্তি আছে। তাদেরকে বারে বারে প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন তারা। অন্যদিকে বিএনপি হচ্ছে বিদ্রোহীদের নিয়ে অস্বস্তি আছে। আমি আপনাকে মানে যদি আমি আবার বলতে চাই, বিএনপি বিদ্রোহীদের নিয়ে সেভাবে মানে আপনার একটা শৃঙ্খলা ভঙ্গের কারণে তো একটা, এটা নিঃসন্দেহে আপনার মানে কমফোর্টের বিষয় না। পার্টির যত সংখ্যাটা যত ছোট হোক না কেন, তারা পার্টির ডিসিশন ভায়োলেট করে তারা মানে কন্টেস্ট করছেন অথবা নির্বাচনী মাঠে রয়েছেন, এটা প্রতিটি রাজনৈতিক দলের জন্য অস্বস্তিকর তো বটেই। কিন্তু আমি যদি বলি যে ভোটের প্রক্রিয়ায় বা ভোটের যে লড়াইটিতে, সেই লড়াইটিতে এটা ইনফ্যাক্ট আমি আপনার সাথে 13 তারিখে 14 তারিখেও কথা বলতে পারবো। আমার মনে হয় না যেভাবে আপনারা যতটা অস্বস্তিকর দেখছেন, আমার মনে হয় না নির্বাচনী ফলাফলে যে সেই ধরনের কোনো অস্বস্তির কারণ তারা হবেন বলে আমার মনে হয় না। আপনি যদি আমাকে অ্যালাউ করেন, আমরা ডিবেট করতে চাই। অবশ্যই। ধরেন বিএনপি, আপনারা সবসময় দাবি করেন বিএনপি একটি গণতান্ত্রিক এবং সুশৃঙ্খল দল। সেই দলের যারা মনোনয়ন যাদেরকে দেয়া হচ্ছে, এর বাইরে ৭৯ জন নেতা দাঁড়িয়ে গেছেন ক্যান্ডিডেট হিসেবে। তার মানে কি এই দলটি সুশৃঙ্খল? না, এখানে এই দলের চেয়ার অফ কমান্ড আছে না। আমি এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এবার বিষয়টা একটু ভিন্ন। এবার বিষয়টা একটু ভিন্ন। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, নানা ধরনের ষড়যন্ত্র, নানা বাকবদলের ব্যাপার স্যাপার আছে। সেটা পার্সেন্টেজ যাই থাকুক না তো ছিল। তো ফলে মানে নির্বাচনী হাইপটা আনার জন্য আমাদেরকে দ্রুতই একটা মানে আপনার তালিকা প্রকাশ করতে হয়েছিল। আমাদের পার্টির তরফ থেকে কিন্তু বলা হয়েছিল যে এটাই চূড়ান্ত তালিকা, তা নয়। কিন্তু একটা বিশেষ বাস্তবতা মনে রাখতে হবে। অন্যান্য বছর তো আমরা মানে অন্যান্য এর আগে বিএনপি যতবার নির্বাচনে অংশ নিয়েছে, একেবারে তার মানে ফাউন্ডিং পিরিয়ড থেকে যতবার নির্বাচনে অংশ নিয়েছে, আপনি দেখবেন একটা থ্রো প্রসেস। যেমন আমাদের একটা পার্লামেন্টারি বোর্ড ছিল, নির্বাচনে মনোনয়ন আহ্বান করা হয়েছে, তারপরে একটা মানে কি বলে সাক্ষাৎকার নেওয়া হয়েছে, প্রার্থীদের কাছ থেকে মানে কি বলে মনোনয়ন ফর্ম বিক্রির জন্য টাকা নেওয়া হয়েছে, কতগুলো প্রসেস আমরা মেনটেন করতাম। তো ফলে সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট ছিল, বা যেটা বল নিয়মতান্ত্রিক প্রেক্ষাপট ছিল। এবারে যে প্রেক্ষাপটটা যেটা ছিল, যে বিএনপি যে কারণে এই প্রসেসগুলো আপনার ফলো করেনি বা করতে পারেনি, সেটা ছিল যে আপনার নির্বাচন নিয়ে একটা দোলাচল ছিল, নির্বাচনের সংকট ছিল, নির্বাচন নানান ধরনের কথাবার্তা বাজারে। এখনো কি নির্বাচন নিয়ে সংকট আছে? ওয়েল, আমি সবসময় মনে করি কি, যাদের পরাজয়ের সম্ভাবনাটা অনেক বেশি থাকে বা মানে অনেক সময় ভুল চাল দিয়ে বসেন অনেক সময়, তখন দেখবেন যে আপনার মানে খেলা থেকে উঠে যাওয়ার মানে আপনার মানে যদি মানে অনিবার্যভাবে যদি দেখে যে মানে পরাজয়ের একটা সম্ভাবনা থাকে, তখন রেফারির দোষ, এটা দোষ, ওটা দোষ, ভুল পেনাল্টি হয়েছে, এটা হচ্ছে, নানা ধরনের কথাবার্তা বলে অনেক সময় মাঠ পরিত্যাগ করতে চায়। হ্যাঁ, এটা যে চায় না তা না। তো সুতরাং এই ধরনের যেখানে ডেমোক্রেসি স্টেবল জায়গায় যায়নি, প্রাতিষ্ঠানিক মানে রূপ নেয়নি এখন পর্যন্ত, আমরা প্রায় মোর দেন মানে 1.5 ডিকেড আমরা যেখানে ইলেকশনই করার অভিজ্ঞতা আমাদের নেই, ভোটারদের ট্রেন্ডটা, মাইন্ডসেটটি আমরা গত 15-17 বছর যাবত আমাদের অচেনা। ঠিক এই ধরনের পরিস্থিতিতে অনেক কিছু প্রেডিক্ট করা, নিশ্চিত করে প্রেডিক্ট করা অনেক কিছু কিন্তু খুব খুব মানে কঠিন। অ্যাটলিস্ট আমি রাজনীতিতে যত ক্লোজলি ওয়াচ করি, রাজনীতির একজন ছাত্র হিসেবে এবং একজন সংবাদকর্মী হিসেবে, আমি তো পেশায় তাই। তো আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের মানে আপনার নির্বাচন, রাজনীতি, এগুলো খুব সলিড ফাউন্ডেশন দাঁড়িয়ে নেই। আপনারা যাদের কাছে ভোটের জন্য যান, ক্যাম্পেইন করেন, সেই ভোটারদের কাছে একটি দল, আমি সরাসরি বলি, সবাই জানে, জামায়াত ইসলামী। আপনার একটি দল, রাজনৈতিক দল হিসেবে আমরা একটি দল বলি, আপনার না বললে চলো, সরাসরি অ্যাকিউজ করতে পারেন, সমস্যা নেই। জামায়াত ইসলামী সরাসরি বলছেন যে যারা চাঁদাবাজের সঙ্গে যুক্ত, যারা টেম্পো স্ট্যান্ড দখলের সঙ্গে যুক্ত, যারা সন্ত্রাসের সঙ্গে যুক্ত, তাদেরকে ভোট যেন না দেন, সেজন্য ভোটারদের বলছেন। উনি খুব সঠিক, যদি এটা বলে থাকেন ঠিক বলেছেন। যারা চাঁদাবাজির সাথে যুক্ত তাদের ভোট দেওয়া যাবে না। যারা টেম্পো স্ট্যান্ড বা যে কোনো কিছু, সেটা ইসলামী ব্যাংক দখল হোক, সেটা অন্য কোনো ব্যাংক দখল হোক, বা অন্য কারো ব্যবসা বাণিজ্য দখল হোক, বা সচিবালয়ের পদ দখল হোক, ম্যানিপুলেশন হোক, কোনোটাই, কোনো চাঁদাবাজি, কোনো দখল, কোনো ম্যানিপুলেশন, গুপ্ত অবস্থায়, সুপ্ত অবস্থায়, কোনোটাই মানে আপনার মানে সমর্থনযোগ্য নয়। গুপ্তের কথা যখন বললেনি, আমরা একটু প্রকাশ্যে আলোচনা করতে চাই। তো রিসেন্টলি আপনার দলের চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্য দেশব্যাপী আলোচনায় এসেছে। তিনি
নির্বাচনী জনসভায় বলছিলেন গুপ্ত গুপ্ত, ঠিক আছে। তো জামাত কাউন্টার পার্ট দিয়েছেন, তারা বলছেন যে 16-17 বছর যিনি দেশের বাইরে লন্ডনে ছিলেন তিনিই তো গুপ্ত। তো এই যে গুপ্ত নিয়ে রাজনীতি, না, ঠিক আছে, তিনি গুপ্ত এই কখনোই না, রাজনীতিকে কিভাবে তিনি দেখেন? তারেক রহমান কখনই গুপ্ত ছিলেন না। 17টি বছর রিলেন্টলেসলি প্রতিটি মিনিট সেকেন্ড তিনি ব্যবহার করেছেন। আজকে যদি আমি ঠিক যদি ম্যাডামের সময়টা যদি আমি ওনার কারাগারে চলে যাওয়ার আগের মুহূর্তটা ধরে যদি নেই, তিনি তখন সক্রিয়ভাবে দল পরিচালনা করেছেন। বাট ম্যাডামকে কারাগারে পাঠানোর পর থেকে তো অ্যাবসলিউটলি অলমোস্ট 16 to 17 আওয়ার্স তিনি এই দলটা তিনি চালিয়েছেন। এই দলটি ঐক্যবদ্ধ ছিল, এই দলের মধ্যে কোনো মানে আপনার মানে ভঙ্গুরতা ছিল না। কিন্তু গত 16-17 মাসে এই দলটি নিজেদের অন্তকন্দলে 200-র উপরে মানুষ মারা গেছে, বিভিন্ন সময় পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে, অন্তকন্দলে। তো চাঁদাবাজির কারণে তাদের মান সম্মান ধুলোয় মিশে গেছে, অনেকে বলছেন। তারপরে মাঠ গরম করা কথা। আমি আপনাকে এইভাবে যদি বলি, যাদের সম্মান ধুলোয় মিশে যেতে পারে তারা তো চাঁদাবাজি করার কথা না। চাঁদাবাজি কারা করে আপনার কি মনে হয় এই দেশে? এই দেশে চাঁদাবাজ বলে বোধহয় একটা গোত্রই আছে, আমার যেটা ধারণা। আপনার দলে নাই তো? ওয়েল, আমার দলে কেউ যদি দলের ডিসিপ্লিন ব্রেক করে মানে আপনার জনগণ যেটা পছন্দ তার বিপক্ষে যদি কেউ অবস্থান নিয়ে থাকে, বা যার দু একজন যারা নিয়েছেন, দ্য মোমেন্ট এই ধরনের রিপোর্ট এসেছে, পার্টি কিন্তু একেবারে স্ট্যান্ড ব্যবস্থা নিয়েছে। মোর দেন 7,000 আপনার মানে কর্মী বিভিন্ন পর্যায়ে, তাদেরকে কর্মী সমর্থক তাদেরকে আমরা দল থেকে বের করে দিয়েছি। তো এর চাঁদাবাজির কারণে না অন্য কোনো কারণে না, সোজা কথা মানে আপনি অ্যান্টি পিপল রোল নিয়েছেন, শুধু এটা চাঁদাবাজি হবে তা তো না। বিষয়টা হচ্ছে যেটা মানুষ পছন্দ করেনি, তাই না? এটা তো হয়েছে। আপনার প্রথম আলোতে, আমার নির্বাচনী এলাকাতে আপনার প্রথম আলোতে একটা রিপোর্ট প্রকাশিত হলো, আপনার এই মানে বালু ঠালু এগুলো নিয়ে মানে মোটামুটি রিপোর্ট প্রকাশিত হলো। বালুমহল ঠিক না, মানে আপনার মানে মাওয়া ঘাট কেন্দ্রিক ইজারা ঠিজারা কেন্দ্রিক একটা ঝামেলা ছিল। প্রথম আলোতে প্রকাশিত হয়েছিল, মুন্সিগঞ্জ প্রতিনিধি এটা পাঠালেন। এই রিপোর্টটা তারেক রহমান দেখার পর তাৎক্ষণিকভাবে তিনি কিন্তু খুবই কিন্তু আপনার কনভার্সেন্ট থাকতেন, মানে নিউজ পেপারে যেমন এত কনভার্সেন্ট থাকতেন। যেমন আমি একটা টক শো করেছি, আমার মানে কথা ওনার পছন্দ হয়েছে, উনি কিন্তু ওটার ক্লিপটা আবার ফরওয়ার্ড করে আবার আমাকে ফরওয়ার্ড করতেন, করে আবার বলতেন ওয়েল সেইড। মানে তার মানে উনি মানে সোশ্যাল মিডিয়া বলেন, মেইন স্ট্রিম মিডিয়া বলেন, এগুলোর প্রতি ওনার ভীষণ নজর থাকতো। তো উনি এই প্রথম আলো রিপোর্টটা দেখার পরপরই পার্টিকে ইনস্ট্রাকশন দিলেন ইমিডিয়েটলি ব্যবস্থা নাও, এবং ইমিডিয়েটলি ব্যবস্থা নিয়েছেন। এত কিছুর পরেও যদি মানে অভিযোগটা করেন, আমার পার্টি চেয়ারম্যান তো খুব শক্ত হাতে বরং মানে গত 17 মাসে পার্টির ডিসিপ্লিনটা মেইনটেইন করার জন্য। ডক্টর রিপন, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে নারীরাই কেন বারবার টার্গেট হচ্ছেন। আমরা আজকে দেখেছি জামায়াত ইসলামের নারী শাখা তারা ইলেকশন কমিশনে গিয়ে তারা মিটিং করেছেন। তো তারা বলেছেন যে নারীর পরিচালক পুরুষ, তাই শীর্ষ পদ মুখ্য নয় জামাতের নারীদের কাছে। তারা আরো বলেছেন গত 54 বছরে দেশের 2 জন নারী প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু নারীদের নিরাপত্তা কি বেড়েছে? এটা কে বলেছেন? জামাতের মহিলা বিভাগের সেক্রেটারি নেসা সিদ্দিকী। আচ্ছা, অনেকদিন পরে আমরা জামাতের যে মহিলা বিভাগকে সামনে আসতে দেখলাম। বিএনপি তো জাতীয়তাবাদী আমাদের শাখা তো অনেকগুলো উইং আছে, আমাদের শাখা তো সামনেই থাকে। আপনাদের নারীদেরকে এভাবে মানে দৃশ্যমান ওই অর্থে দেখা যাচ্ছে না কেন? মানে কম দেখি না, এটা বোধহয় ঠিক না। এখন ওরা যদি একটা অ্যাক্টিভলি দেখা যাচ্ছে, আপনার কাছে এটা অ্যাক্টিভ মনে হতে পারে এই কারণে, আপনি যদি অনেকদিন যদি অমাবস্যা দেখেন, অনেকদিন যদি অমাবস্যার মধ্যেই যদি আপনি নিমজ্জিত থাকেন, হঠাৎ করে চাঁদের ক্ষীণ রেখা যদি আপনি আকাশে দেখেন, তখন আপনার কাছে মনে হবে যে চাঁদ উদিত হয়েছে, এরকম একটা কিছু মনে হবে। আমাদের নারীরা, আমাদের যে নারী শাখা যেটা জাতীয়তাবাদী মহিলা দল, তারা তো খুব অ্যাক্টিভলি রোল প্লে করেন। সেটা হাসিনার আমলে বলেন, বিভিন্ন সময় বলেন, বাট দে আর টেকিং ভেরি অ্যাক্টিভ রোল ইন মেনি স্ফেয়ার্স, অন মেনি ইস্যুস। তারা কথা বলছেন, খুবই তারা মানে প্রতিবাদী হচ্ছেন, মানববন্ধন করেন, পৃথক সভা করেন, সেমিনার করেন, নারীদের ক্ষমতায়নের ব্যাপারে তারা মানে কথাবার্তা বলছেন, কর্মসূচির কথা বলেছেন। আপনি যাদের কথা বললেন, ইনফ্যাক্ট দে আর নট অ্যাভেলেবল ইন দ্য মিডিয়া। মানে আমি জামাতের নারী শাখাদের কথা বলছি। আপনি যে কথাটি বললেন যে তারা পুরুষদের কি বলছেন,
মুখ্য নয়, মানে তারা বলেছে নারীর পরিচালক পুরুষ, তাই শীর্ষপদ মুখ্য নয়। মানে জামাতের আমির বলেছেন যে নারীরা জামাতের শীর্ষ নেতৃত্বে যেতে পারবে না। এই ব্যাপারে আমার বক্তব্যটা একটু ডিফারেন্ট। আমার বক্তব্যটা হচ্ছে সেটা জামাত যেটা বলেছে সেটা একেবারে জামাতের নীতিগত অবস্থান, তাই না? এই বিষয়টি বাংলাদেশের অপরাপর নারী যারা আছেন, যারা জামাত করেন না, যারা জামাতের সমর্থক নন, তারা জামাতেরই দৃষ্টিভঙ্গি, জামাতের পজিশনাল স্টেটমেন্টের বিরুদ্ধে তার নিশ্চয়ই তারা এটা দেখেছেন। সুতরাং এটা তারা এই ব্যাপারে কি ক্রিয়া প্রতিক্রিয়া জানাবেন ভোটে, সমাজে, পরিবারে, সেটা তাদের বিষয়। আর জামাত যেটা বলেছেন সে ব্যাপারে আমার ভিন্ন মত নেই। এই কারণে যদি জামাতের নারীরা যদি পরিচালক হিসেবে তাদের পুরুষদের কি পছন্দ করেন, আমার তা আপত্তি থাকার কোনো কারণ নাই। আমি কি মানে বাই চয়েস, হ্যাঁ, ইট ইজ বাই চয়েস, এক্স্যাক্টলি। তারা তাদের পুরুষদেরকে তারা তাদের পরিচালক মানছেন, স্বীকার করছেন, দ্যাটস ফাইন। I don't find any wrong with that. আপনি শুনে থাকবেন যে সারা দেশে ব্যাপক আলোচনা আছে যে জামায়াতের নারীরা, বাংলাদেশে যে 6,28,00,000 নারী ভোটার আছে, পক্ষান্তরে 6,48,00,000 পুরুষ ভোটার। তো নারী ভোটারদের কাছে দাঁড়ে দাঁড়ে বারে বারে যাচ্ছেন কারা? জামায়াতের মহিলা শাখার মানুষজন, নারীরাই বিভিন্নভাবে যাচ্ছেন। তারা ইসলামিক ক্যাম্পেইনের কথা বলে যাচ্ছেন, তারপরে হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলে, মাসোহারার কথা বলে, ইসলামিক নানান যে অ্যাক্টিভিটি আছে সেগুলোর কথা বলে। তো বিএনপি কি এই দিকে পিছিয়ে আছে? না, একদম পিছিয়ে নেই। পিছিয়ে যে নেই তার প্রমাণ হচ্ছে আজকে আপনার এখানে আসার আগেই আমি একটা যেটা মানে অপ্রচলিত টিভি বলবো, মানে টিভি ঠিক না, মানে আপনাদের মত ছোট করে বলেন যে মানে অর্থাৎ মানে মেইনস্ট্রিম মিডিয়া না, মেইনস্ট্রিম মানে মিডিয়া না, এরকম একটা মানে তারা নামের পাশে টিভি লেখে বটে, যাই হোক, মানে ওরকম একটা টিভিতে তাদের আমি ছাত্র শিবির একজন নেতা সাদিক কায়েম, তার আমি একটা স্পিচ শুনছিলাম, মানে ছোট একটা ক্লিপ শুনছিলাম যে আমরা ফ্যামিলি কার্ড চাই না, বা ফ্যামিলি কার্ড ভুয়া, ফ্যামিলি কার্ড ভুয়া। তার মানে এটা বারবার উচ্চারণ করছে আর বলছে যে আমরা পরিবারের সদস্য হতে চাই। কারণ আমার বক্তব্যটা হচ্ছে তিনি যে বলেছেন, তিনি বোধহয় মানে ডাকসু ভিপি বোধহয় না, সাদিক কায়েম ভিপি, হ্যাঁ রাইট। এবং তিনি একটা মানে জনসমাবেশে কথা বলছেন যে ফ্যামিলি কার্ড ভুয়া। আমাদের নেতা তারেক রহমান ফ্যামিলি কার্ডের যে কনসেপশনটা, এটা তিনি ইনফ্যাক্ট তিনি ইন্ট্রোডিউস করেছেন নির্বাচনী কথাটি আমরা বলছি। এই ফ্যামিলি কার্ডগুলো কারা পাবে? এবং ক্যাটেগরিক্যালি বলেছে পরিবারের যিনি নারী সদস্য, মানে অর্থাৎ মা, পরিবারের যিনি নারী প্রধাগত তিনি পাবেন, নট পুরুষ। যেমন আমার পরিবারে আমি এবং আমার স্ত্রী, আমরা দুজনই, যদি কার্ডের ব্যাপার থাকতো, যদি আমি তো কার্ড এন্টাইটেলমেন্ট না, তাহলে কার্ডটা পেতেন আমার স্ত্রী, কথার কথা। জামাত কিন্তু এখানেও আপনাদের সমালোচনা করেন, তারা বলেছেন যে এই ফ্যামিলি কার্ড দিতে গিয়েও বিএনপি দুর্নীতি করতে পারে। এটা তো সবকিছুর মধ্যে তারা দোষ খুঁজে পাবেন, সেটা তাদের কথা আলাদা। আমি যেটা বলতে চাচ্ছি, এই ফ্যামিলি কার্ড ইস্যুটা যে কিভাবে প্রভাব সৃষ্টি করেছে, তাদেরকে জনগণকে বলতে ফ্যামিলি কার্ড ভুয়া। কেন ভুয়া হবে? বাংলাদেশের লক্ষ লক্ষ পরিবার ফ্যামিলি কার্ড পাবে, যারা এন্টাইটেল, যাদের রিকোয়ারমেন্ট আছে, যাদের সাপোর্টটা দরকার আছে রাষ্ট্রের তরফে। এটা তো ব্যক্তি বিশেষের দান খয়রাত না, এটা আমার আপনার না। আপনি টাকা দিচ্ছি মানে কি, আমরা আমাদের রাষ্ট্রের জন্য যেটা দায়িত্ব, যেটা ট্যাক্স দেবো সবই দেবো, কিন্তু রাষ্ট্র কি করছে, একটা রিপেমেন্ট করতেছে, যারা বেনিফিশিয়ারি যাদের হওয়ার কথা তাদেরকে ব্যাক করাচ্ছে, তাদেরকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদের কম মূল্যে মানে চাল ডাল তেল নুন মানে যেটা মানে প্রয়োজন সেটা দিচ্ছেন। এখন এইটা যে কি পরিমাণ এফেক্ট করেছে, মানে পজিটিভলি ইম্প্যাক্ট করেছে, এটা ওরা মানে মাথাটাই নষ্ট, যার জন্য তাদেরকে এখন এটাকে মানে ট্যাকেল করতে পারছে না। এখন বলছে ভুয়া। তা কার্ডটা কি করে ভুয়া হয়, মানে এই প্রপোজালটা কি ভুয়া? নিঃসন্দেহে নিশ্চয়ই 12 তারিখের পরে দেখা যাবে এটার অ্যাক্টিভিটি। আমি মনে করি যে আসলে প্রতিপক্ষ যারা, তারা সমালোচনা করবেন, প্রতিদিন সমালোচনা করবেন, কিন্তু এমন সমালোচনা করাটা বা এমন কথাবার্তা বলা ঠিক না যেটা বুমেরাং হয়ে যায়। যেমন ফ্যামিলি কার্ডের যারা বেনিফিশিয়ারি হবে, তারা হবে, আমি নারীদের কথা বলছেন বলে বলছি, নারীরা, আপনি আলটিমেটলি ইউ আর গোয়িং এগেইনস্ট নারী। আপনি যে স্টেটমেন্ট করছেন, যেটা বলছেন আপনার হ্যাক হয়ে গেছে, আপনার এক্স হ্যান্ডেলের, ঠিক এই জায়গাটাই আপনি আমার প্রশ্ন নেন, তারপরে আমি আপনার কাছে আসছি। যে আজকে শেরপুর বিকেলে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন, আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাকে, কোট আনকোট, আমি আমার মায়েদের কিভাবে সম্মান করি, আমার মায়েরা তার সাক্ষী, বাংলাদেশের 9 কোটি মা তার সাক্ষী। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে 15 ঘন্টা আগে মায়েদের নিয়ে অত্যন্ত বাজে, অরুচিকর
কুরুচিপূর্ণ একটা বক্তব্য দিয়ে দিছে। একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিছে। যারা মায়েদের সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। মানে এই কাজ কে করেছে? ঠাকুর ঘরে কে? আমি কলা খাই না। এটার মধ্যে দিয়ে আমি আমি ইনফ্যাক্ট আমি সোশ্যাল হ্যান্ডেলের ব্যাপারে আমি খুবই যে অভিজ্ঞতা না। জি, ছোট করে বললাম, আমরা একদম শেষ না, দিকে চলে খুব আসছি। আমি অভিজ্ঞতা না। তবে আমি আপনার এখানে আসার আগে প্রবাবলি প্রথম আলোর সেই বোধহয় আমি একটা দেখলাম, একটা মানে রিল দেখলাম। সেই রিলটাতে যেটা দেখলাম সেখানে নারীরা, ওখানে একজন নারী বক্তব্য রাখছেন যে আপনার এই ধরনের কোনো কিছু যদি হ্যাক করে তাহলে এটা আপনার মানে রেস্কিউ করার আরো মানে বিভিন্ন উপায় আছে। সেটা করেনি, তার আদার মিনস ছিল, অর্থাৎ মানে লাইক ফেসবুক এন্ড অন্য কিছু ছিল। সেখানে তিনি স্টেটমেন্ট করেনি যে আমার এটা হ্যাক হচ্ছে, আছে না মাঝে মধ্যে দেখবেন যে 9 ঘন্টা পর সমালোচনার মুখে তারা স্টেটমেন্ট দিয়েছে। এটা খুব মানুষের কাছে যে খুব মানে আপনার খুব বিশ্বাসযোগ্য হয়েছে আমার কাছে তা মনে হয়, বরং এটা নিয়ে অনেক বিতর্ক আছে এবং এটা 45 মিনিট ধরে চলছিল। হ্যাঁ, এটা নিয়ে এবং জামাতের নেতারা যারা মানে এই সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় এবং যে সমস্ত বট বাহিনীর লোকজন আছে তাদের নজরে না পড়ার কথা না। সুতরাং 45 মিনিট চলছিল আপনি বলছিলেন, তো তারপরে তো এটা মানে সামহাও এটা ম্যানেজ করা যেত। আপনি যে বট বাহিনীর শব্দটা বললেন কোটানকোট, তার মানে এই বট বাহিনীর চেয়েও শক্তিশালী বাহিনী আছে যদি তাদের বক্তব্য সঠিক হয়। না, বট বাহিনী বট গাছের চেয়ে তো বড় গাছ হয় না। তো সুতরাং মানে আমি আমার জানা মতে বট গাছের বোধহয় বৃক্ষের মধ্যে অনেক বেশি বড় থাকে, হোয়াটএভার, মানে এই সমস্ত বটীয় কর্মকাণ্ড। এই কর্মজীবী নারীদের নিয়ে যে জামাতে আমিরের যে পোস্ট, তবে আমার প্রতিবাদে কিন্তু ঝাড়ু মিছিল হয়েছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রাইট, আমার বক্তব্য হচ্ছে তিনি এটা বলেননি খুব ভালো, তিনি নারীদের নিয়ে কি বলেছেন, কি বলতে চান সেটা তো স্পষ্ট করা উচিত। তাহলে না, তিনি তো আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে নারীরা তার দলের জামাতের আমির হতে পারবে না। ফাইন, সৃষ্টিকর্তা তাদেরকে আলাদাভাবে তৈরি করেছেন। আমি ওই কথাটি বলতে চাচ্ছি, ওটা হচ্ছে তাদের পজিশনাল স্টেটমেন্ট। তাদের স্টেটমেন্টটাকে নারীরা কিভাবে রেসপন্স করবেন, এটা যারা জামাত করেন, যেটা আগের প্রসঙ্গে বলেছিলাম, যারা জামাত করেন না, সমর্থন করেন না, অন্যরা যদি মনে করেন যে অন্যদের সবারই পরিচালক পুরুষদের হওয়া উচিত, তাহলে সেটা জামাতের অনুকূলে যাবে। আর যারা মনে করেন না যে তাদের সবার পরিচালক পুরুষদেরই হতে হবে, তাদের অবস্থানটা ভিন্ন হবে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে তারা সমালোচনা করেন নারী ইস্যু সহ বিভিন্ন ইস্যুতে, ধরেন জামাতের নারী কর্মীরা তারা তো মেনেই নিয়েছেন পরিচালক হিসেবে, তো আপনাদের গাত্রদাহ কেন? আমাদের তো কোনো গাত্র, আমি তো শুধুই বলে এটা তাদের চয়েস। আমার কোনো গাত্রদাহ নেই, আমার দলেরও কোনো গাত্রদাহ নেই। আমি অ্যাবসলিউটলি বলেছি তারা যদি তাদের পরিচালক মনে করেন, হোয়াট এভার, আমি বাকি শব্দটা উচ্চারণ করলাম না, যেটাই তারা মনে করেন তাদের নিজস্ব চয়েস হতেই পারে। এটি তো আপনার মানে আপনারা মেনে নেন। আপনাদের দলের ডক্টর মাহাদি আমিন তিনি আজকে প্রেস কনফারেন্স করে বলেছেন যে এটি বিশ্বাসযোগ্য না, 9 ঘন্টা পর জামাত ইসলামী যে বিবৃতি দিয়েছে। এটা তো আমিও বললাম যে এটা বিশ্বাসযোগ্য না, এটা বিশ্বাস করতে পারছেন না। দ্যাট ইজ দ্য ফেইলিউর তাদের। এটা তাদের ফেইলিউর হচ্ছে তারা মানুষকে এটা বিশ্বাস করাতে পারছেন, গেলাতে পারছেন না। তার মানে একটি বিষয় আমরা সামারি টানতে চাই যে নারী ইস্যুকে কেন্দ্র করে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় দুটি দল বিএনপি এবং জামাতের মধ্যে যে কথা চালাচালি বা এক ধরনের যুদ্ধ সোশ্যাল মিডিয়ায়, সেটার আসলে উপজীব্য কিন্তু নারী। না, আমি আপনার সাথে এই ব্যাপারে একমত নই। এই কারণে আমাদের দলের তরফ থেকে কিন্তু এটা নিয়ে কোনো বাহাস বা এটা নিয়ে কোনো বাকবিতণ্ডা নেই। কিন্তু আপনাদের দলের নেতাকর্মীরা কিন্তু অ্যাক্টিভ আছে। হ্যাঁ, আমাদের দলের তো একটা অবস্থান আছে সোশ্যাল মিডিয়াতে, আমাদের দলে একটা অবস্থান আছে, তার আমরা এবং এটা আমরা সমর্থন, মানে যে এক্সেন্ডেলি যে স্টেটমেন্টটা ছিল, যে বক্তব্য ছিল, যদিও তিনি বলেছেন এটা হ্যাক হয়েছে, এটা ওনার বক্তব্য নয়, কথিত ওনার দাবিকৃত হ্যাক হওয়া বিষয়টিকে আমরা নিন্দা করি এবং এই শব্দগুলোর সাথে আমরা একেবারেই মানে একমত নই এবং শব্দগুলো অনেক অবমাননাকর এবং বাংলাদেশে কোনো সুস্থ মানুষই একমত হওয়ার কথা, রাইট, খুবই অবমাননাকর। এবং এটার প্রতিক্রিয়া হিসেবে যারা মানে আপনার প্রতিক্রিয়া জানিয়েছেন নানাভাবে, সেটাও তারা করতেই পারেন। এখানে একটা ফুটনোট দিয়ে রাখি, জামাতের আরেকজন নেতা শফিকুল ইসলাম মাসুদ, তিনি কিন্তু জামাতের আমিরের ওই বক্তব্যটি শেয়ার করে তিনি এটা সাপোর্টও করেছিলেন। তাহলে তো আপনি বুঝতেই পারছেন, ওই যে আপনি এর আগে যেটা বললেন যে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না, কলা যে কে খায়, কে খেয়েছে, সেটা তো আপনি শফিকুল মাসুদ এটাকে শেয়ার করার মধ্য দিয়ে তো প্রমাণ হয়ে গেল। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা উৎকণ্ঠা আছে? না, আমি যেটা বলবো রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বী থাকবে, কর্মসূচি
শ্রেষ্ঠত্ব, মানে আরো হুম, উৎকর্ষতা থাকবে, আমি এটা করব, আমি ওটা করব, এই জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকলে খুব ভালো হুম, হবে। মানে উত্তেজনার পারদ যেন বেশি না চড়ে যায়, ব্যক্তি আক্রমণের দিকে যেন বিষয়টা না হুম, যায়, হুম, হুম, এমন একটা অবস্থা যাতে না হয়, যে কোনো দলের মধ্যে এই ধরনের ফিলিং যাতে না চলে আসে যে তো 12টা তো বেজে গেছে নির্বাচনে, যে ওই আমেরিকাতে, আমি জি, ছোট করে একটু বলে দিই, আমেরিকাতে যারা, ছোট্ট করে। হ্যাঁ, বাংলাদেশ থেকে যারা ডাক্তার হয়ে ওখানে পড়তে যান, হুম, তাদেরকে সরাসরি এমডি বলে না, হুম, হুম, তাদেরকে বলে বোর্ড সার্টিফাইড নিউরোলজিস্ট, জি, বোর্ড সার্টিফাইড গাইনোকোলজিস্ট, মানে বোর্ড জি, সার্টিফাইড। দ্যাট মিনস হচ্ছে আপনি এমডি, ইকুইভ্যালেন্ট এমডি, দ্যাট ইজ বোর্ড সার্টিফাইড। জামাতের কোনো লোকজন যদি একটা পর্যায়ে তাদের মনে হয় যে পরাজয়টা খুব সার্টিফাইড হয়ে যাচ্ছে, জি, স্বীকৃত হয়ে যাচ্ছে, তো এই ভয়টা অন্য জায়গায় কি জানেন? যখন কোনো রাজনৈতিক দল হুম, প্রতিদ্বন্দ্বিতায় যদি আগে ভাগে অনুভব করে ফেলে যে নির্বাচনে বড় মাপের ডিবাকল হতে পারে, তখন ওই অফিসিয়ালি ওই হুম, মানে ডিবাকলটা গায়ে না মেখে হুম। অনেক সময় খেলার অঙ্গন থেকে, প্রতিদ্বন্দ্বী অঙ্গন থেকে তারা অনেক সময় সরে যান। আপনি কি জানেন যে একটি পক্ষ, আমি সরাসরি নাম বলি, যে সরাসরি কার্যক্রম বলবেন। নিষিদ্ধ আওয়ামী লীগ, হুম, বিএনপি এবং জামাতের যে অনলাইন এবং অফলাইনের মধ্যে হুম, যে বাহাস, যে হুম। যুদ্ধ, তারা খুব আহ, মানে এনজয় তারা করছে। এনজয় করছে। কর- আপনাদের কাছে কি মেসেজ আছে? না, আমি আসলে মানে আহ, পলাতক শক্তি, হুম, হুম, মানে পলাতক লীগ কোনটাতে মানে তৃপ্ত হয়, জি, জি, উম, এবং তাদের তৃপ্তি দেওয়ার মতো কোনো কাজ আমি করাটা পছন্দ করি না। জি, যেমন আমার দলের পক্ষ থেকে আপনি জানেন আমি শুরু থেকেই হা ভোটকে জয়যুক্ত করার জন্য আমি শুরু থেকেই বলছিলাম, জি, খেয়াল আছে? এবং আমার বলার পেছনে একটা যুক্তি ছিল, ইন এনি ওয়ে পলাতক শক্তি যাতে কখনই বোধ না করে যে এতজন মানুষ না ভোট দিয়ে তাদের আউস্টারকে রিকগনাইজ করেনি, এই ফিলিংসটা দিতে চান। সুতরাং কিন্তু পরাজিত, আপনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে জোরে সোরে যেভাবে এনসিপি এবং জামাত সহ অন্যান্য দল হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে বা এখনো করছে, বিএনপি সেই অর্থে করেনি। আপনাকে জোরে সোরে করতে হবে কেন? ধরেন আমি ধর্ম বিশ্বাসে মুসলিম, জি, ভাষায় বাঙালি, আমাকে খুব জোরে করে জোরে বলতে, হে আমি বাঙালি, জি, হে আমি মুসলমান, আমার অ্যাক্টিভিটিতে, জি, আমার আচরণে হুম, তাতেই তো প্রকাশিত হবে যে আমি কোন ভাষায় কথা বলছি, জি, তাই না? আপনি ভদ্রলোক না হুম, আপনি মানে অভদ্রলোক, সেটা তো আপনার আচরণে প্রকাশ পাবে, আপনাকে জোরে কেন বলতে হবে? আমার জি, দলের জি, নেতা, আমার দলের পার্টির প্রধান, আমার দলের কর্মীদের, নেতাদের সবার অবস্থান হার পক্ষে। আমাদের দলের আরেকজন নীতি নির্ধারণী জি, কমিটি আরেকজন সদস্য হুম। সালাউদ্দিন আহমেদ তো আরো প্রায় 15 দিন আগেই তিনি বলেছেন যে আমরা জুলাই সনদের হা প্রতিটি, ভোটের পক্ষে। হ্যাঁ, জুলাই সনদের প্রতিটি হুম। অক্ষর, মানে প্রতিটি শব্দ আমরা অক্ষরে অক্ষরে আমরা কিন্তু আপনাদের বাস্তবায়ন দলের করব। তৃণমূলের অনেক নেতাকর্মীদের অ্যাজ বিরুদ্ধে অভিযোগ তারা না ভোটের ক্যাম্পেইনও করছে। অ্যাজ ভাইস চেয়ারম্যান আমি বহু আগে থেকেই মানে জি, খুব অবস্থান নিয়েছি। অফকোর্স আমি হার পক্ষে থাকবো, জি। এবং এটাও বলেছি একজন নাগরিক হিসেবে আমি হার পক্ষে থাকবো, নো ম্যাটার হোয়াট। আমার আ দলের তো হা ভোটের বিপক্ষে যাওয়ার কোনো কারণ নেই। এই অভ্যুত্থানের সূচনা থেকে শুরু করে এই অভ্যুত্থানকে আমরা অন্যতম মানে সংগঠন করার হুম, মানে সংগঠিত করার দল হচ্ছে আমাদের দল। 17টা বছর আমার এত লড়াই, আমার এত রক্ত, আমার এত গুম হয়ে যাওয়া, আমার এত পীড়ন, জি, আমাদের এত কারাভোগ, এত হুম, হুম। নির্যাতন, ঘর ছাড়া। আমি কেন হা ভোটের পক্ষে আমি তো আচ্ছা। পারলে পারলে আরো মানে অনেক বেশি, অন্যদের তুলনায় আরো বেশি হা ভোটের লোক আমি। জি, আমি বুঝতে পেরেছি। আমরা যে বিষয়ে আলাপ করছিলাম, নারীরাই কেন বারবার টার্গেট হচ্ছেন। একদম যদি কনক্লুশন টানেন একটি লাইনে, যে কেন টার্গেট হচ্ছেন? আমরা আলাপ করলাম। এটা মিটিগেশন এর উপায় কি? না, এটা হচ্ছে একটা হচ্ছে যত মানে আমি শুরুতে বলেছিলাম যে আমাদের নারীরা এখন পর্যন্ত মানে অনগ্রসর, ছোট আনডাউটেডলি। করে একদম। রাষ্ট্রে, সমাজের নানা স্তরে তারা অনগ্রসর। চাকুরিতে, সমস্ত জায়গায়। এই জায়গাটাতে যত আমরা তাদেরকে ক্ষমতায়ন করতে পারবো, তাদের তাদের মানে লেখাপড়ায়, কর্মে, পেশায়, পরিবারে, নেতৃত্বে। রাজনীতিতে, সমস্ত জায়গায় তাদেরকে যখন আমরা আরো পদায়ন করতে পারবো, নেতৃত্বে আনতে পারবো, সম্মান দিতে জানাতে আপনারা পারবো। সবই মুখে হ্যাঁ, বলবেন, কিন্তু মনোনয়ন দেওয়ার সময় মাত্র ১০ না, জনকে ওটা ক্যান্ডিডেট নিয়ে করবেন, আপনার তাই সাথে তো? ওটা ভিন্ন আলোচনা করতে চাই। জি। মাঠে মনোনয়ন দেওয়ার জন্য যেই পরিমাণ স্ট্রেংথ মানে থাকা না, দরকার, না, স্ট্রেংথের না, ক্যাপাসিটি, স্ট্রেংথ টাকা। না, নো, এগুলো লাগে না। আমি তো বলেছি লাগে না। আমি বলেছি আচ্ছা। যে প্রি ইলেকশন, জি, জি, যে এনগেজমেন্ট, জি, একটা প্রার্থী কিন্তু প্রি ইলেকশন এনগেজমেন্টেড জি, হয়। আপনি চুজ অ্যান্ড পিক করে আপনি একজনকে পাঠাতে পারবেন। জি, তিনি কিন্তু 2 সপ্তাহ 3 সপ্তাহে হি অর শি এনিওয়ান কেউ গুছাতে পারবে না। একটা প্রি ইলেকশন এনগেজমেন্ট লাগে জি, পিপলের জি। সাথে। আ এই ক্ষেত্রে আমাদের নারীদের প্রি ইলেকশন এনগেজমেন্টটা
অনেকেরই অনেক কম ছিল সত্যি ঘাটতি কথা ছিল, বলতে। জি। এটা আমাদের মানে এই দৈন্যতা স্বীকার করতে কোনো আপত্তি নেই। আমরা বরং আমাদের জি। বোনদেরকে আমরা যেটা বলব যে আগামী পরবর্তী যে নির্বাচনটা হবে, চতুর্দশ যে সংসদ নির্বাচনটা হবে, সেটাকে টার্গেট করে তাদের জি, এনগেজমেন্টটা, জি, লোকাল জি, ওকে, এনগেজমেন্টটা, ঠিক আছে। মানে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসার এনগেজমেন্টটা তারা যেন আরো বাড়ান। আহ অসংখ্য ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম নারীরাই কেন বারবার টার্গেট হচ্ছেন। আমাদেরকে সময় দিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি দেখা যাবে প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং prothomalo.com-এ। আজ যারা সঙ্গে ছিলেন তাদের প্রতি ভীষণ কৃতজ্ঞতা। আগামীকাল একই সময়ে অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গেই থাকুন।